এই পাহাড়ে বাঁচতে হলে কাউকে মরতেই হবে। ভাবুন ২৬০০ ফুট উপরে আপনি ঝুলে আছেন, একটা ছোট্ট ভুল আর আপনি সোজা মৃত্যুর কোলে। আর এখানেই ঘটে সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা। এক বাবা নিজের সন্তানদের বাঁচাতে নিজেই মৃত্যুকে বেছে নেয়। এর ৩ বছর পর সেই ছেলেই আবারও ফিরে আসে এই মৃত্যুর পাহাড়ে, কিন্তু এবার শুধু উঠতে না, কাউকে বাঁচাতে। সময় মাত্র ৩৬ ঘন্টা, না হলে বরফ ঢুকে যাবে পুরো শরীরের ভেতর আর জীবন্ত মানুষগুলো পরিণত হবে বরফের লাশে। একটা ভুল সিদ্ধান্ত, একটা ভয়ঙ্কর ঝড় আর এক স্বার্থপর মানুষ, যে কিনা এই পুরো মিশনকে বানিয়ে দেয় ডেথ গেম। কিন্তু আসল প্রশ্ন হলো, যাকে বাঁচাতে যাচ্ছে সে কি সত্যি বাঁচার যোগ্য? শেষ পর্যন্ত কে বাঁচবে আর কে নিজের জীবন দিয়ে অন্যদেরকে বাঁচাবে? চলুন ঢুকে পড়ি এই শ্বাসরুদ্ধকর মৃত্যুর খেলায়। মুভির শুরুতেই একটি বিশাল পাহাড়কে দেখানো হয়। সেখানে কয়েকজন লোককে দেখা যায় যারা এই বিশাল পর্বতটি পার হওয়ার চেষ্টা করছিল, তবে তাদের মধ্যে অনেকেই সামান্য ভুলের কারণে একে একে নিচে পড়ে মারা যাচ্ছিল। সেখানে কিছুটা উপরের দিকে একটা ফ্যামিলিকেও দেখা যায়। সেখানে ওই ফ্যামিলির বাবা নিজের ছেলেমেয়েকে প্রাণে বাঁচানোর জন্য সে এবার নিজেকে স্যাক্রিফাইস করার সিদ্ধান্ত নেয়। দেখা যায় তারা তিনজনই একটা দড়িতে ঝুলে আছে, এতে করে তারা বেশিক্ষণ টিকতে পারবে না। তাই বাবা তার ছেলেকে বলে দড়ির নিচে রাখা সুতোটা যেন সে কেটে দেয়। আসলে সে চাইছিল সে নিচে পড়ে যাক, কিন্তু তার ছেলে মেয়ে কোনোভাবে প্রাণে বেঁচে যাক। অনেকবার বোঝানোর পর শেষমেশ পিটার তার বোন অ্যানিকে বাঁচানোর জন্য বাধ্য হয়ে তার বাবার কথা মেনে নেয় আর দড়িটা কেটে দেয়। এতে করে তার বাবা নিচে পড়ে সেখানেই প্রাণ হারায়। এরপর ৩টা বছর পার হয়ে যায়। এখানে পিটারকে দেখা যায় যে এখন একজন বিখ্যাত ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফার, যাদের কাজ হলো পাহাড় ও বন জঙ্গলের বিভিন্ন বিপজ্জনক এলাকায় গিয়ে প্রাণীদের ছবি তোলা। এদিকে তার বোন অ্যানি বর্তমানে একজন বিখ্যাত পর্বতারোহী হয়ে গেছে আর এবার পিটার ছবি তোলার জন্য হিমালয়ের পর্বত এসেছে। এদিকে তার বোন অ্যানিকেও দেখা যায় সেও এখানে এসেছে আর তাকে এখানে কেটু নামক একটা পর্বত আরোহণ করতে হবে, যেটা হলো কারাকোরাম পর্বতের একটি শৃঙ্গ। কিছুক্ষণ পর পিটার আসে অ্যানির সঙ্গে দেখা করার জন্য। এখানে পিটার জানতে পারে অ্যানি এসেছে এলিয়ট নামের একজন প্রভাবশালী লোকের দেওয়া একটি কাজের উদ্দেশ্যে। আসলে এই এলিয়ট একটা এয়ারলাইন কিনে নিয়েছে আর এই এয়ারলাইন হলো যে কোম্পানিতে বিভিন্ন ধরনের প্লেন থাকে। আর এবার এলিয়ট ঠিক করেছে তার এয়ারলাইন্সের প্রথম প্লেনটা যখন উড়ে যাবে তখন সে এই কেটু পর্বতের উপর থেকে সেই দৃশ্য নিজের চোখে দেখবে। ভাবা যায়, তবে এলিয়ট যেহেতু নিজে পর্বত আরোহণ করতে পারে না, তাই সে একা আসেনি। অ্যানি সহ সে আরও কয়েকজনকে সাথে করে নিয়ে আসে। এদিকে পিটারকে দেখা যায় সেও তাদের সঙ্গে থেকে যায়, কারণ তার ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফার একজন সাথে অ্যাক্সিডেন্ট হওয়ার কারণে গুরুতর আহত হয়ে ফিরে গেছে। সেজন্য এখন পিটার এখানে একা হয়ে গেছে আর এবার উপায় না পেয়ে সে অন্য একজন সঙ্গের জন্য অপেক্ষা করছিল, যাতে করে সে তাকে নিয়ে পুরো পর্বত ঘুরে ঘুরে ফটোগ্রাফি করতে পারে। কিছুক্ষণ পরই সেখানে এলিয়ট উপস্থিত হয়। তাকে দেখে সেখানে আসা সব ট্যুরিস্টদের মধ্যে একটা হইচই পড়ে যায়। আসলে এলিয়ট সেখানে একটা পার্টির আয়োজন করে। আসলে তার অনেক আগে থেকে স্বপ্ন ছিল যে সে এই কেটু পর্বতে উঠবে আর এখানে আসতে পেরে সে ভীষণ খুশি ছিল। সেই সাথে সে সবাইকে এটাও জানায় যে তার এই জার্নিটা একটা ডকুমেন্টারি ফিল্ম হিসেবে চ্যানেলে প্রকাশ করা হবে, সেই সাথে বিভিন্ন টিভি শো করা হবে। সে আরও জানায় এই যাত্রায় তাদেরকে গাইড করবে বিখ্যাত পর্বতারোহী যার নাম টম। এরই মধ্যে সেখানে আসা উইক নামক একজন বয়স্ক লোকের সঙ্গে তার আবহাওয়ার বিষয় নিয়ে বেশ কিছুটা কথা কাটাকাটি হয়। পরদিন সকালেই তাদের যাত্রা শুরু হতে যাচ্ছিল, তবে তার আগে পিটার আসে অ্যানির সঙ্গে কথা বলার জন্য। এদিকে অ্যানির আচরণ দেখে স্পষ্ট বোঝা যাচ্ছিল যে সে এখানে তার বাবার মৃত্যুর জন্য পিটারকেই দায়ী করে। এমনকি ৩ বছর পরেও সে পিটারকে ক্ষমা করতে পারেনি। পরদিন সকাল হতেই এলিয়ট তার পুরো টিম নিয়ে সেখানে পৌঁছে যায়। তবে সেখানে যেতেই তাদের কাছে খবর আসে কেটু পর্বতের আবহাওয়া খারাপ হতে শুরু করেছে। এমনকি আর কিছু সময়ের মধ্যেই সেখানে ঝড় উঠতে শুরু হয়ে যাবে। আর এবার ভাবার বিষয় হলো, সেটা তো আর উঁচু নিচু ভূমি নয় যে তারা কোথাও আশ্রয় নেবে। পর্বতের এমন ভঙ্গুর পরিবেশে আশ্রয় নেওয়ার মতো কোনো জায়গা নেই। এই খবরটা পাওয়ার সাথে সাথে টম জানায় তাদের ফিরে যাওয়া উচিত, কারণ এখন তারা জমিন থেকে প্রায় ২৬০০ ফুট উপরে রয়েছে আর এমন জায়গায় যদি কোনো ভয়াবহ ঝড় আসে তাহলে তারা কেউ প্রাণে বাঁচতে পারবে না। কিন্তু বোকা এলিয়ট তো নারাজ। সে সোজা জানিয়ে দেয় যে সে কিছুতেই ফিরবে না, উল্টো সে সামনে এগিয়ে যাওয়ার কথা বলে। এদিকে অ্যানিও এলিয়টের কথা সম্মতি দেয় আর এবার বাধ্য হয়ে টম তাদের সঙ্গে যেতে রাজি হয়। এদিকে নিচে থাকা পিটার যখন এই খবর জানতে পারে তখন সে এলিয়টের লোকদের জিজ্ঞাসা করে অ্যানির ব্যাপারে। তখন তারা জানায় এলিয়ট আর অ্যানি এই খবর পেয়েও পর্বতে ওঠার জন্য বেরিয়ে পড়েছে। এসব শুনে পিটার ঘাবড়ে যায় আর ওয়াকিটকির সাহায্যে টিম লিডার টমের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে। সে বারবার বলতে থাকে এই আবহাওয়া তাদের পর্বত আরোহণের জন্য একেবারেই উপযুক্ত নয় আর এই বিপজ্জনক পরিস্থিতিতে তারা যেন কিছুতেই পর্বত আরোহণ না করে আর দ্রুত সেখান থেকে যেন ফিরে আসে। অন্যদিকে পর্বতের উপরে দেখা যাচ্ছিল সেখানে ধীরে ধীরে আবহাওয়া পরিবর্তন হতে শুরু করছে। এই তীব্র ঠান্ডার মধ্যে বাতাসের বেগ যেন ধীরে ধীরে বেড়েই চলছিল।
বাতাসের সাথে ঠান্ডা বরফকণা উড়তে শুরু করে আর সেগুলো যেন তাদের শরীরে সুইয়ের মতো বিঁধতে শুরু করে। টম এবার প্রাণ বাঁচানোর জন্য দ্রুত সেখান থেকে ফিরে যাওয়ার কথা বলে, কিন্তু এখন আর তাদের হাতে কোনো সময় নেই। দেখা যায় সেখানে তুষারঝড় এতটাই ভয়ঙ্কর রূপ নিতে শুরু করেছিল যে তাদের মধ্যে কেউই ঠিকমতো শ্বাস নিতে পারছিল না। এবার তারা ফিরে যাওয়ার জন্য পাগলের মতো পেছনের দিকে যেতে শুরু করে, কিন্তু এমন পরিবেশে তারা পিছিয়ে আসতেই পারছিল না। তখন অ্যানি নিজের সাথে থাকা কোরালের সাহায্যে বরফে আঘাত করে সেটির সাহায্যে ফেরার চেষ্টা করতে শুরু করে। তবে হঠাৎ করেই একটা জায়গায় আঘাত করতেই সেই জায়গাতেই ফাটল ধরে। অ্যানি সেখানে থাকা একটা জলাশয়ের মধ্যেই পড়ে যায়। এদিকে অ্যানির কোমরের দড়ির সাথে টম আর এলিয়ট থাকার কারণে অ্যানি পড়তেই তারাও সেই দড়ির টানে সেই জলাশয়ে পড়তে শুরু করে। তবে তারা কোনোভাবে কিছুর সাহায্যে নিজেদেরকে আটকে রেখে নিচে পড়া থেকে বেঁচে যায়। এদিকে অ্যানি একটা গুহার মধ্যে পড়ে যায়, তবে তার তেমন কোনো ক্ষতি হয় না। এদিকে টম আর এলিয়ট সামনে তাকাতেই দেখতে পায় উপর থেকে প্রবল বেগে তুষারঝড় ধেয়ে আসছে তাদের দিকে। তারা চাইলেও কিছু করতে পারছিল না, আর সেই ঝড়ের ধাক্কায় টম আর এলিয়ট দুজনেই সেই সুড়ঙ্গের মধ্যে পড়ে যায়। তবে উপরে হওয়া ঝড়ের কারণে সেই সুড়ঙ্গের মুখটা বরফে ঢাকা পড়ে যায়। অন্যদিকে পিটার বেস ক্যাম্পে বসে তাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা চালিয়ে যাচ্ছিল। ওদিকে উপর থেকে সজোরে নিচে পড়ার কারণে টমের অবস্থা গুরুতর হয়ে যায়, তার শ্বাস নিতে ভীষণ কষ্ট হচ্ছিল। অন্যদিকে পিটার বারবার টমদের কাছে মোর্স কোড সিগন্যাল পাঠাতে শুরু করে, আর এই মোর্স কোড সিগন্যাল হলো একটা কোড ল্যাঙ্গুয়েজ যা ওয়াকিটকির বিভিন্ন বাটন প্রেস করে পাঠানো হয়। আসলে যখন ওয়াকিটকির সাহায্যে কথা বলার অবস্থা না থাকে তখন এমনটা করা হয়। অন্যদিকে অ্যানিও এই সিগন্যাল বুঝে যায় আর তার ভাইকে সিগন্যাল দিতে শুরু করে। আর এবার এই সিগন্যালের সাহায্যে পিটার জানতে পারে অ্যানি, টম আর এলিয়ট এখনও বেঁচে আছে। এবার পিটার সিদ্ধান্ত নেয় সে যেভাবেই হোক না কেন সবাইকে বাঁচাতে যাবে, কিন্তু তার সাথে কেউ যেতে রাজি হয় না। এরই মধ্যে সেখানে স্কিপ নামের একজন পর্বতারোহী পিটারকে জানায় অ্যানিদের বাঁচাতে হলে 36 ঘন্টার মধ্যেই তাদেরকে খুঁজে বের করতে হবে, কারণ এরপর সেখানকার বরফের পানি তাদের ফুসফুসের মধ্যে প্রবেশ করবে আর তারপর তারা আর বেঁচে থাকতে পারবে না। এই কথা শুনে পিটার ঠিক করে সে যেভাবেই হোক না কেন তার বোনকে মরতে দেবে না, কারণ 3 বছর আগে সে নিজের বাবাকে বাঁচাতে পারেনি, আর এখন এমনটা তার বোনের সাথে কিছুতেই সে হতে দিতে পারবে না। এরপর পিটার সামনে থাকা পাকিস্তানের বর্ডারের কাছে গিয়ে পাকিস্তানি সেনাদের সাহায্য চায়। পিটার যখন জানায় সে একজন বিখ্যাত ফটোগ্রাফার এবং তার বাবাও একজন সেনা ছিল, তখন সেনারা পিটারকে সাহায্য করতে রাজি হয়ে যায়। তারা পিটারকে একটা বোমা দেয় যেটা মূলত নাইট্রো বোমা ছিল, যেটির সাহায্যে সে বরফ ভাঙতে পারত। তবে এটা সাথে রাখা মানে মৃত্যুকে সাথে নিয়ে ঘোরা একই কথা। এদিকে পিটার যখন বাকিদের জানায় তখন কেউই সেই বোমাটা সাথে নেওয়ার জন্য রাজি হয় না, তবে কোনোভাবে সে কয়েদিকে রাজি করিয়ে একটা টিম বানিয়ে ফেলে। এদিকে অ্যানিও সেই কোড ল্যাঙ্গুয়েজের সাহায্যে তাদের বর্তমান অবস্থার কথা পিটারকে জানাতে শুরু করে। অন্যদিকে স্কেপ জানায় এখন অ্যানিদের হাতে মাত্র 21 ঘন্টা সময় আছে, আর এখন তাদেরকে 21,000 ফুট উপরে দ্রুত উঠতে হলে হেলিকপ্টার দরকার, না হলে তাদের সেখানে পৌঁছাতে হলে 27 ঘন্টা সময় লেগে যাবে। এদিকে অ্যানিরাও প্রাণে বাঁচার জন্য অনেক চেষ্টা চালিয়ে যাচ্ছিল। স্কিপ জানায় এই মুহূর্তে তাদেরকে একজনকেই বাঁচাতে পারবে, আর সে হলো উইক, কারণ একমাত্র সেই সবার থেকে দ্রুত কঠিন থেকে কঠিনতম পর্বত পাড়ি দেওয়ার ক্ষমতা রাখে। আর এই উইক হলো সেই বয়স্ক লোকটা যার সাথে এলিয়ট ঝগড়া করেছিল। উইক জানে ঠিক এমনই একটা ঝড় আজ থেকে 4 বছর আগেও হয়েছিল, আর সেই ঝড়ের কারণে একটা আমেরিকান পর্বতারোহীর টিম সবাই মারা গিয়েছিল। সেখানে উইক নিজের স্ত্রীর সঙ্গেই ছিল। সেই সময় উইক নিজের স্ত্রীকে বাঁচানোর অনেক চেষ্টা করছিল, কিন্তু কিছুতেই সে নিজের স্ত্রীকে আর বাঁচাতে পারেনি। তারপরেও সে ওই ঠান্ডার মধ্যে সেখান থেকে 3 জনকে কোনোভাবে বাঁচিয়ে আনতে পেরেছিল, আর সেই থেকেই উইক এই এলাকাতেই থাকে। এমনকি সে তো এখানে নিজের স্ত্রীর ডেড বডিও খুঁজে বেড়ায়। এরপর তারা উইকের কাছে আসে তাকে রাজি করানোর জন্য। পিটার তাকে অনেক বুঝে নিজের টিমের সাথে বেরিয়ে পড়ে, কিন্তু এখানে উইক স্কিপকে তাদের সঙ্গে নেয় না। সে নিজে সেই টিমের লিডার হয়ে যায়। এরপর সে টিমের সবাইকে 2 দলে ভাগ করে দেয় এবং উদ্ধার কাজে বেরিয়ে পড়ে। তবে সেই কেটু পর্বতের কাছাকাছি আসতেই তাদের হেলিকপ্টারের সমস্যা হতে শুরু করে। দেখা যায় সেখানকার পরিস্থিতি এতটাই বিপজ্জনক যে সেখান থেকে হেলিকপ্টার আর উপর উঠতে পারছিল না। এমনকি হেলিকপ্টারটি সেই ঝড়ের দাপটে কিছুতেই ল্যান্ড করতে পারছিল না। তাও সবাই একে একে নিচে নামতে শুরু করে। এই ভয়াবহ ঝড়ের মধ্যে এভাবে ঝুলন্ত হেলিকপ্টার থেকে মৃত্যুর সাথে লড়াই করে তারা এক এক করে নিচে ঝাঁপ দিচ্ছিল। কোনোভাবে সবাই সেখানে নেমে যায়। এরপর উইকের কথা মতো পুরো টিমের সবাই 2 ভাগে ভাগ হয়ে খুঁজতে বেরিয়ে পড়ে। অন্যদিকে সেই বরফের সুড়ঙ্গের মধ্যে থাকা টমকে দেখা যায় তার অবস্থা এখন ভীষণ খারাপ হয়ে গেছে। তবে এলিয়টকে দেখা যায় সে নিজেকে নিয়ে টেনশনে মরে যাচ্ছিল। এদিকে অ্যানি আর টম যে কেবল তার শখের বসে এখানে মরতে বসেছে, তাদের কথা একবারও তার মাথায় আসছে না। সে শুধু নিজে মরে গেলে কি হবে এইসব নিয়ে পাগলের মতো বকবক করে যাচ্ছিল। অন্যদিকে উইক আর পিটারকে দেখা যায় তারা দুজন এক টিমে পাহাড়ের উপরে উঠতে শুরু করে।
কারণ তাদের হাতে মাত্র 14 ঘন্টা সময় রয়েছে। যাওয়ার পথে উইকের মাথায় পিটার বুঝতে পারে উইক আর এলিয়টের মধ্যে এমন কিছু ঘটেছিল যার কারণে সে এলিয়টকে অপছন্দ করে, কিন্তু সেটা আসলে কি তার ব্যাপারে পিটারের কোনো আইডিয়াই ছিল না। এদিকে তাদের বাকি টিমের দুজন নিজেদের সামান্য ভুলের কারণে পাহাড়ের গা বেয়ে নিচে পড়তে শুরু করে। তবে শেষ পর্যায়ে গিয়ে তারা একজন সাথীকে ধরে ফেলে। তবে ধরতে গিয়ে সেখানে থাকা একটা বরফখণ্ডের চাপের কারণে সে নিচে পড়ে যায়, আর তারা দুজন সেই খাদের কিনারায় ঝুলতে শুরু করে। তারা দুজন কোনোভাবে সেখান থেকে উপর ওঠার চেষ্টা চালিয়ে যায়, তবে হঠাৎ তাদের ব্যাগ থেকে সেই নাইট্রো বোমাটা নিচে পড়ে যায়, আর মুহূর্তের মধ্যেই সেটা নিচে পড়ে গিয়ে এক ভয়াবহ বিস্ফোরণ ঘটে। সেই ভয়াবহ তাণ্ডবের ফলে বরফ ভেঙে সেই দুজনের উপর এসে পড়ে। তবে সৌভাগ্যবশত তারা কেউই মারা যায় না, উল্টো এই বোমার কারণে একজন ছিটকে উপরে উঠে পড়ে। সে ভাবে হয়তো তারা এই যাত্রায় প্রাণে বেঁচে গেছে, তাই সে অন্যজনকে উপরে তোলার চেষ্টা করে। তবে তখনই পিছন থেকে একটা বিশাল তুষার ধস এসে তাকে ছিটকে সেখান থেকে ফেলে দেয়, আর সেখানেই তাকে প্রাণ হারাতে হয়। তবে অন্য সঙ্গী যে সেখানে ঝুলেছিল সে কোনোভাবে সেখান থেকে উঠে পিটারের কাছে চলে আসে। এদিকে সেই সুড়ঙ্গের মধ্যে থাকা 3 জনের অবস্থা সময়ের সাথে সাথে আরও বেশি খারাপ হয়ে যাচ্ছিল। সেখানে বরফের কারণে তাদের শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। এরই মধ্যে বেস থেকে পিটারকে জানানো হয় যে তাদের সাথে থাকা সেই নাইট্রো বোমা কোনোভাবে সূর্যের আলো পড়লে সেটা ফেটে যেতে পারে, কারণ এমন একটা ঘটনা একটি সেনা ক্যাম্পে ঘটেছিল। তাই তারা দ্রুত সেখানে থাকা নাইট্রো বোমাটা নিয়ে ছায়ার জায়গায় চলে আসে। অন্যদিকে তাদের অন্য একটি দল এই ব্যাপারে কিছুই জানত না। পিটার চিৎকার করে তাদের এই বিষয়ে জানাতে শুরু করে, এমনকি তারা এই বিষয়ে জানতে পারে। তবে ছায়ায় যাওয়ার আগেই তারা দেখতে পায় ওই বোমা থেকে লিকুইড বের হয়ে যাচ্ছে, আর মুহূর্তের মধ্যেই সেখানে একটা ভয়াবহ বিস্ফোরণ ঘটে যায়, আর সেই সাথে তাদের সেই 2 জন সাথীও সেখানে মারা যায়। এখন মাত্র 3 জনই বেঁচে আছে, পিটার, মনিক আর উইক, আর সেই সাথে তাদের কাছে এখন মাত্র একটাই নাইট্রো বোমা রয়েছে। এদিকে এই ভয়াবহ বিস্ফোরণের কারণে সুড়ঙ্গের মধ্যে থাকা অ্যানি, টম আর এলিয়টের গায়ে বরফের টুকরা ভেঙে পড়তে শুরু করে। এতে তাদের অবস্থা আরও দ্রুত খারাপ হতে শুরু করে। তবে অন্যদিকে দ্বিতীয় বোমাটা বিস্ফোরণের সময় বরফের আস্তরণ থেকে একটা লাশ ছিটকে বেরিয়ে আসে। দেখা যায় এই লাশটা আর কারণ নয়, এটাই হলো উইকের স্ত্রীর। আর এতদিন ধরে উইক তাকেই খুঁজে বেড়াচ্ছিল, আর এই 4 বছর পর উইক তার স্ত্রীর লাশটা শেষমেশ খুঁজে পেয়ে যায়। যেহেতু সেখানকার তাপমাত্রা -ডিগ্রিতে থাকে, তাই 4 বছর পরেও তার স্ত্রীর লাশ এখনও অক্ষত অবস্থায় রয়েছে, আর এই বরফের মধ্যেই এই লাশটা বছরের পর বছর ফ্রিজ হয়ে আছে। এখানে উইক জানায় 4 বছর আগেই তাদের মধ্যে এলিয়টে ছিল। তখন সেই তুষার ঝড়ের জন্য অনেকেই মারা গিয়েছিল, তবে তাদের মধ্যে কয়েকজন তখনও বেঁচে ছিল। সেখানে এলিয়ট আর উইকের স্ত্রী দুজনে তখন পর্যন্ত বেঁচে ছিল। এখানে উইক জানায় এলিয়ট শুধু নিজের প্রাণ বাঁচানোর জন্য স্বার্থপরের মতো তার স্ত্রীকে একটা বিশেষ ঔষধ নিতে দেয়নি। সেই মেডিসিনটা নিতে পারলে হয়তো আজকে তার স্ত্রী বেঁচে থাকত, কিন্তু ওই স্বার্থপর এলিয়ট নিজেকে বাঁচানোর জন্য তার স্ত্রী থেকে সেই ওষুধটা নিয়ে একাই ব্যবহার করছিল, আর এখন সে তার স্ত্রীর মৃত্যুর বদলা নিতে চায়। অন্যদিকে অ্যানি তার ভাই পিটারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা চালিয়ে যায়। দেখা যায় তাদের হাতে ধীরে ধীরে সময় কমে আসছিল। অ্যানি আর টমের অবস্থা ভীষণ খারাপের দিকে যেতে শুরু করে। অ্যানি পিটারকে জানায় যে সে হয়তো বেশিক্ষণ বাঁচতে পারবে না, হয়তো সে আর 1 থেকে 2 ঘন্টা বাঁচতে পারে। তাই সে পিটারকে নিজের প্রাণের ঝুঁকি নিয়ে এখানে আসতে বারণ করে দেয়, কারণ পিটার এখনও অ্যানির থেকে প্রায় 5 ঘন্টা দূরে রয়েছে। তাই তারা শত চেষ্টা করলেও এত তাড়াতাড়ি এই জায়গায় এসে পৌঁছতে পারবে না। যদি তারা এখানে আসেও তাহলে অ্যানির সাথে সাথে তাদেরকেও নিজের প্রাণ হারাতে হবে। কিন্তু পিটার কিছুতেই তার বোনকে মরতে দিতে চাইছিল না, তাই সে নিজের সবটুকু দিয়ে চেষ্টা চালিয়ে যায়। এদিকে এলিয়টকে দেখা যায় সে টমের অসুস্থতার সুযোগ নিয়ে তার মুখটা বন্ধ করে একটা ইঞ্জেকশনের সাহায্যে তাকে সেখানেই মেরে ফেলে। এরপর সে একটা কুড়ালের সাহায্যে সেই সুড়ঙ্গের মুখটা খোলার চেষ্টা চালিয়ে যায়। সৌভাগ্যবশত তার চেষ্টা সফল হয়। এবার সে ঠিক করে যেভাবেই হোক বাইরের পিটারের দলকে তাদের অবস্থানের সংকেত পাঠাতে হবে। তবে সংকেত দেওয়ার মতো তাদের হাতে তেমন কোনো জিনিস ছিল না। এলিয়ট এতটাই নির্দয় ছিল যে সে টমের মৃতদেহকেও ছাড়ে না। সে সংকেত পাঠানোর জন্য টমের লাশটাকে কেটে সেখান থেকে রক্ত বের করে একটা পলিথিনের ব্যাগে ভরে উপরে পাঠিয়ে দেয়, এবং সেখানে ওই রক্ত ভরা ব্যাগটা ফাটিয়ে দেয়। এতে করে সেখানকার বেশ কিছুটা জায়গা জুড়ে রক্ত ছড়িয়ে যায়, যা একটি সংকেতে পরিণত হয় যে তারা এখানেই রয়েছে। এদিকে অ্যানির অবস্থাও ভীষণ খারাপ হয়ে পড়ছিল। এরই মধ্যে সেখানে পিটার আর তার সঙ্গে মনিক চলে আসে। তারা সেখানে রক্তের ছাপ দেখে বুঝে ফেলে যে অ্যানি অবশ্যই এখানে আছে। এবার পিটার তার বোনকে বাঁচানোর জন্য সাথে করে আনা সেই নাইট্রো বোমাটা বের করে। এরপর পিটার নিচে অ্যানিকে একটা সংকেত পাঠায়। তারপর সে ওই বোমাটার মুখ খুলে ভেতরে লিকুইড নিচে ফেলে দেয়, এবং বোমাটি সেখানে ফিট করে দ্রুত তারা দূরে একটা জায়গায় গিয়ে লুকিয়ে পড়ে। অন্যদিকে ভেতরে থাকা অ্যানি আর এলিট সেই সংকেত পেয়ে সেখান থেকে কিছুটা দূরে সরে যায়। সবাই সেই ভয়াবহ বিস্ফোরণের ভয় আতঙ্কে ছিল।
এরপর দেখা যায় কিছু সময়ের মধ্যেই সেখানে ভয়াবহ এক বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের তাণ্ডব থামাতেই পিটার দৌড়ে সেই সুড়ঙ্গের কাছে চলে আসে। সেখানে এসে সে দেখতে পায় অ্যানি আর এলিট এখনও বেঁচে আছে। সে তার বোনকে জীবিত দেখে কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলে, কারণ এত সময় পর তার বোন শেষমেশ মৃত্যুর মুখ থেকে বেঁচে ফিরেছে। তবে এখানেই শেষ নয়। দেখা যায় অ্যানির অবস্থা এতটাই খারাপ হয়ে গেছে যে সে একা উপরে উঠতে পারছিল না। তখন পিটার নিচে দড়ি ফেলে আর এলিয়ট অ্যানিকে সেই দড়ির সাথেই বেঁধে দেয়। তখন উপরে থাকা পিটার আর তার সঙ্গে দড়ি টেনে অ্যানিকে তোলার চেষ্টা করে। ঠিক তখনই আবারও এক তুষার ঝড় উঠতে শুরু করে। এতে করে বরফ ভেঙে অ্যানি নিচে পড়ে যায়। তাদের দড়ির হুকটাও আলগা হয়ে গিয়েছিল। পিটার এবং তার সঙ্গে কিছুতেই অ্যানিকে টেনে উপরে তুলতে পারছিল না। তবে ঠিক সেই মুহূর্তেই সেখানে উইক চলে আসে এবং দড়ির সাহায্যে সুড়ঙ্গে নেমে পড়ে। উইককে দেখেই এলিট ভয় পেয়ে দূরে সরে যায়, কারণ সে খুবই ভালো করে জানতো যে 4 বছর আগে সে কী করেছিল। তাই সে ভয়ে উইকের উপরে হামলা করে দেয়, কিন্তু উইক তাকে থামিয়ে তার কোমরে হুক লাগিয়ে দেয়। এরপর দড়িতে বেঁধে অ্যানি আর এলিয়টকে উপরে তোলার চেষ্টা চালিয়ে যায়। হঠাৎ একটু অসাবধানতার কারণে একটা বরফে অ্যানির পা আটকে যায় এবং বরফ ভেঙে অ্যানি, পিটার, উইক আর এলিয়ট একই দড়িতে ঝুলে পড়ে। সবাই মৃত্যুর মুখে ঝুলেছিল। যদিও মনিক কোনোভাবে নিজেকে সামনে নিয়েছিল, কিন্তু সে একাই তাদের সবাইকে টেনে তুলতে পারছিল না। এখন এমন পরিস্থিতি তৈরি হয়েছে যে যদি দড়ির ভার কমানো না হয় তাহলে দড়ি ছিঁড়ে তারা 5 জনে নিচে পড়ে প্রাণ হারাতে হবে। এখানে উইক নিজের পকেট থেকে আনা ছুরিটা বের করে, ঠিক যেমনটা 3 বছর আগে পিটারের বাবা করেছিল তার সন্তানদের বাঁচানোর জন্য। সে পিটারের কোনো কথা না শুনে ছুরিটা দিয়ে দড়িটা কেটে দেয়, আর সাথে সাথেই উইক আর এলিট নিচে পড়ে যায়। নিষ্ঠুর এলিট তার কর্মের উচিত শাস্তি পায়। তবে উইক নিজের প্রাণের বিসর্জন দিয়ে তার বাকি সঙ্গীদের একটা নতুন জীবন দিয়ে যায়। এরপর পিটার আর মনিক অ্যানিকে নিয়ে তাদের বেস ক্যাম্পে ফিরে আসে। শেষমেশ অ্যানি এত বছর পর তার ভাইয়ের উপর জমে থাকা সব রাগ ভুলে তাকে আবারও আপন করে নেয়। আর এরই সঙ্গে সঙ্গে মুভিটা এখানেই শেষ হয়ে যায়। বন্ধুরা, গল্পের কোন পার্টটা আপনার সবথেকে বেশি ভালো লেগেছে, আর এলিয়টের সঙ্গে যেটা হয়েছে সেটা কি উচিত হয়েছে বলে আপনি মনে করেন, তা কমেন্ট করে অবশ্যই জানিয়ে যাবেন। আমরা চেষ্টা করি আপনাদের কমেন্টগুলোর মূল্যায়ন করতে, তাই অবশ্যই ভিডিওতে বেশি বেশি কমেন্ট করুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন।